আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অর্ণব এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আমরা আমাদের বাসায় যখন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল স্যালামেন্ডার আনছিলাম, তখন কিন্তু আমরা বিশ্বাসও করতে পারি না যে এটা আমাদের বাসায় ব্রিডিং করবে, কারণ ওদের আমার বাংলাদেশের টেম্পারেচারে টিকানোটাই অনেক কঠিন ব্যাপার ছিল। যখন আমরা ওরা একটা ভালো প্লেস দিতে পারছি না, এক জায়গায় ওরা খাপ খেয়ে গেছে। কিছুদিন আগে আমরা 8 দিন আগে আমরা একটা ভিডিও আপলোড করছিলাম আমাদের স্যালামেন্ডারগুলো, মানে আমাদের এক্সেলরেটরগুলো ডিম দিছে, পুরো অ্যাকুরিয়াম ভরাই ফেলছে এতগুলো ডিম দিয়ে। আমরা ওদেরকে আরেকটা অ্যাকুরিয়ামে শিফট করে দিছি, ডিমগুলার আমরা কেয়ার নিতেছিলাম এবং ডিমগুলোর ভিতরে বেবি যে বড় হচ্ছিল, কারণ ডিমগুলো হলো ট্রান্সপারেন্ট ডিম, ওগুলো বেবি যে গ্রোথ করতেছিল সেটা আমরা সবাইকে দেখাই দিয়েছিলাম। অবশেষে কালকে বিকালবেলা আমি যখন আমাদের একসাথে বাচ্চা মানে ডিমগুলো চেক করতে যাই, তখন দেখি যে একটা ছোট্ট বাচ্চা নিচে পড়ে আছে। ডিম পাড়ার পর থেকে 8 দিনের ভিতরে প্রথম বেবি বের হয় এবং ওটাকে আমি একটা ছোট্ট কাপের ভিতরে নিয়ে দেখি যে আদৌ বেঁচে আছে কিনা। পরে দেখলাম যে না, বাচ্চাটা মুভমেন্ট করতেছে, মানে বেঁচে আছে। তো আমরা এদেরকে একটা সেপারেট জায়গায় আলাদা করে দিব, যতগুলো বাচ্চা ফুটবে আলাদা করে দিব। কেন আলাদা করব? এত বড় অ্যাকুরিয়ামে আমরা যদি ওদেরকে খাবার দেই, ওদের সাইজ তো দেখছেন, ফোটার পরে মনে হয় 1 সেন্টিমিটার অথবা 1.5 সেন্টিমিটার হবে, এত পিচ্ছি পিচ্ছি সাইজ। এত ছোট ছোট বাচ্চাদের যদি আমাদের খাবার দিতে হয়, এদেরকে খাবার দিতে হবে আপনার ব্রাইন শ্রিম্প। ব্রাইন শ্রিম্প হলো এক ধরনের ছোটো ছোটো পোকার মতো, এগুলো ডিম এনে ফুটাইতে হবে। তো ব্রাইন শ্রিম্প আমরা ওদেরকে খেতে দিতে হবে। এখন এত বড় অ্যাকুরিয়ামের ভিতরে যদি আমরা ব্রাইন শ্রিম্প দেই, তাহলে ওরা ঠিকমতো খাইতে পারবে না। এই জন্য আমরা ছোটো ছোটো বক্স করবো। এটা আমি ইন্টারনেটে দেখছি, যারা বাইরে এক্সেলরেটর ব্রিডিং করে তারা এরকম ছোটো ছোটো বক্সের ভিতরে বাচ্চাগুলোকে সেপারেট করে দেন, ওগুলাকে ওই যে খাবার দেন। এই প্রসেসটা ওরা মোটামুটি মানে যতদিন পর্যন্ত ওরা বড় না হইতেছে ততদিন পর্যন্ত করতে থাকবে। তো আমি বাচ্চাটাকে আলাদা করে রাখলাম, এবং যেহেতু আমার কাছে ব্রাইন শিপ নাই, আমার ব্রাইন শিপ আনতে হবে। আমি ব্রাইন শিপ আনতে যাই কাটাবন, ওইখান থেকে আমি ব্রাইন শিপ কালেক্ট করে, ব্রাইন শিপের এগ কালেক্ট করে আমরা নিয়ে আসি। ব্রাইন শিপ হ্যাচ করাইতে হবে। তারপর আমি রাত্রেবেলা এসে যখন ব্রাইন শিপের সেট আপ রেডি করবো, ওই সময় খেয়াল করলাম যে বাচ্চা আরও কিছু হ্যাচ করে বের হয়েছে। তো আমরা একটা ছোট্ট বক্স আগে থেকে রেডি করে রাখছি আমরা বাচ্চা আলাদা করে রাখার জন্য। তো ওইখানে আমাদের টার্কি ফিডারটা আছে না, ওই টার্কি ফিডারটা দিয়ে একটা একটা করে বাচ্চা বের করে করে আমি টোটাল মনে হয় রাত্রেবেলা 8টা না 9টা বাচ্চার মতো আলাদা করতে পারছি। অ্যান্ড দেখলাম যে অন্য বাচ্চাগুলো এখনো বের হয় না, 8টা 9টার মতো বাচ্চা বের হয়েছে। আমি তখন ব্রাইন শিম্পের যে সেট আপটা ওইটা রেডি করে, ব্রাইন শিম্প ফুটতে 18 থেকে 24 ঘন্টার মতো টাইম লাগে। তো আমি রাত 3টার সময় সেট আপ তৈরি করছি, হয়তো আজকে রাতের ভিতরে ব্রাইন শিম্প ফুটা শুরু করে দিবে। এবং অ্যাক্সোলটল বেবিগুলো যেগুলো ফুটতেছে, এরা কিন্তু ফুটার পরপরই খাবার খাবে না। এদের খাবার খাইতে খাইতে একদিন অথবা একদিনের বেশি সময় লাগবে, তারপর থেকে আর কি ওরা খাবার খাওয়া শুরু করবে। এবং প্রথম 1 সপ্তাহ ওরা ওই যে ব্রাইন শ্রিম্প খাবে। তারপরে আমরা ওদের এরকম ছোটো ছোটো পোকার মতো টিভি ফ্লিক্স নাকি যিনি বলে, আমি খুব একটা জানি না, ওগুলো দিতে হবে। প্রথম দিকে ওগুলো জীবিতগুলো খাবে, তারপরে আর কি ফ্রোজেন করে অথবা আমরা যদি ফিশ অথবা শ্রিম্প দেই, হ্যাঁ, তখন এগুলো খাবে আর কি। এখন এই ছোটো সাইজটা, এর থেকে মোটামুটি বড় সাইজ হওয়া পর্যন্ত ওরা লাইভ ফুড খাবে, ব্রাইন শ্রিম্প অথবা টিভি ফ্লেক্স যেগুলো বলে, ছোটো ছোটো কেঁচোর মতো অথবা পোকার মতো দেখায়, সেগুলো খাবে। আর অ্যাক্সোলেটের বেবি জন্মানোর পর থেকে এটা ব্ল্যাক কালারের হয়, ওদের শরীরে কোনো কালার হবে না। কালারটা আসবে একটু সাইজ যখন বড় হবে, তখন আমরা বুঝতে পারবো যে কোনটা ইয়েলো হইতেছে কোনটা পিঙ্ক হইতেছে। আমাদের কাছে মানে ওর মেল হলো ইয়েলো আর ফিমেল হলো পিঙ্ক। সো মিক্স কালার হবে কিনা এটাও একটা পসিবিলিটি আছে, যে মিক্স কালার হওয়ার সম্ভাবনা আছে কিনা, আর অন্য কোনো কালার আসার সম্ভাবনা আছে কিনা। অ্যাকচুয়ালি কিন্তু ওয়ার্ল্ডের ভিতরে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে, তো এই দুইটার মিক্সে কি অন্য কোনো কালার আসবে কিনা সেটার একটা পসিবিলিটি আছে। পরের দিন সকালবেলায় আমি আবার যাই, গিয়ে দেখি যে কয়টা বাচ্চা হয়েছে। যতগুলো বাচ্চা হয়েছে আমি প্রত্যেকটা বাচ্চাকে ওই যে টার্কি ফিডারটা দিয়ে একটা একটা করে উপরে উঠে আবার ওই বক্সে আলাদা করতেছে। আমরা এখন পর্যন্ত, আমি লাস্ট যখন বলছিলাম, এখন পর্যন্ত 111টা বাচ্চা আলাদা করছি। অ্যান্ড ডিমের যদি আপনি অ্যামাউন্ট দেখেন, এখন পর্যন্ত মেবি হাফ ডিমও হ্যাচ হয় নাই। এখন এই বাচ্চাগুলা কিন্তু আজকে থেকে খাবার খাবে না, খাবার খাবে কিছুদিন পর থেকে, মানে কালকে থেকে, কিছুদিন না, কালকে থেকে খাবার খাবে। অ্যান্ড ওদের খাবারটাও এখন পর্যন্ত হ্যাচ হয় নাই, মানে ব্রাইন শিমটা এখন পর্যন্ত হ্যাচ হয় নাই। যতগুলো বাচ্চা ফুটতেছে, প্রথম দিকে কেন জানি মনে হয় যে এগুলো একটু ফিট হয়ে পড়ে আছে, তো মারা গেছে। তারপরে কিছু ঘন্টা গেলে তারপর দেখি যে ওদের মুভমেন্টটা ঠিক হয়, ওরা একদম সোজা হয়ে দাঁড়ায়। প্রথমে একদম জন্মানোর কিছু মনে হয় 1-2 ঘন্টা পর্যন্ত ওরা এক সাইড এরকম মানে পড়ে থাকে, মনে হয় যে মারা গেছে এরকম অবস্থা। এত ছোট 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 সাইজের হয়েছে, ওদের আঙুল দিয়ে ধরলেও মনে হয় যে গলে যাবে। অথবা খুবই কেয়ারফুলি আমি ওই যে টার্কি ফিডারটা দিয়ে উঠাইতেছি একটা একটা করে বাচ্চা, অথবা আমাদের ছোট্ট একটা নেট আনছি, ওইটা দিয়ে একটা একটা করে বাচ্চা উঠে উঠে দেখি যে কোনো সমস্যা হয়েছে কিনা। আজকে অথবা কালকের ভিতরে মোস্ট প্রবাবলি সবগুলা বাচ্চা হ্যাচ হয়ে যাওয়ার কথা, কারণ ডিমের ভিতরে সবগুলা বাচ্চা যে মোটামুটি আপনি দেখতেছেন যে ডিমের ভিতরে গ্রোথটা কত সুন্দর হয়েছে। দেখেন বাচ্চাগুলা বড় হয়ে গেছে, ব্ল্যাক কালারের হয়ে গেছে, অ্যান্ড এটাই হ্যাচ করার একদম পারফেক্ট টাইম। যদিও ইন্টারনেটে বলতেছিল যে 14 দিনে, লেস দেন 14 ডে,
14 দিনের কম সময়ের ভিতরে ফুটবে, ডিপেন্ডিং অন ওয়েদার বাই দ্য ওয়ে, মানে ওয়েদারের উপর ডিপেন্ড করে 14 দিনের ভিতরে ফুটবে। যদিও আমাদের এখানে 9 দিনের ভিতরে, 8 দিন 9 দিনের ভিতরে মেবি, অথবা 10 দিনের ভিতরে মেবি সবগুলো ফুটে যাবে। আমরা 2টা ব্যাচ করব, যেই ব্যাচটা আজকের ভিতরে ফুটবে সেই ব্যাচটাকে আমরা আলাদা রাখবো, এবং কালকের পর থেকে পরশুর ভিতরে যে ব্যাচটা ফুটবে ওইটাকে আমরা আলাদা রাখবো। কারণ আজকে যেগুলো ফুটবে সেগুলোকে আমরা আজকে খাবার দিয়ে দিব, খাবার খাওয়ার পর থেকে ওদের শরীরে আমরা খুব দ্রুত গ্রোথ দেখতে পারবো। এখন কোনো পা নাই, আমি দেখলাম এখন শুধু ব্যাঙগাছি হয় না, ব্যাঙগাছির মতো লেজ আছে, আর খুবই ক্লোজ, আমি ক্যামেরাতে দেখাইতে পারবো না, বাট খালি চোখে যদি আপনি দেখেন খুবই ক্লোজ তাকাইলে ওদের যে কানের পাশে যে ফুলগুলো হয়, এই ফুলগুলো ছোট 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 ফুল আছে, অ্যান্ড সবগুলো বাচ্চা হলো ব্ল্যাক কালার, আর কিছু কিছু বাচ্চা আছে অ্যাশ কালার, আর মেবি ওগুলো একটু বড় হলে ব্ল্যাক কালার হয়ে যায়, মানে কিছু ঘন্টা গেলে ব্ল্যাক কালার হয়ে যায়। আমি আসলে শিওর না, আমি যতগুলো দেখতেছি যে দুইটা একটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে কালারের হয়, একটা বাচ্চা হইতেছে ফুল ব্ল্যাক। কিন্তু আমি যতটুকু জানি প্রত্যেকটা বাচ্চা যখন একটু বড় হবে সবগুলোকেই ব্ল্যাক দেখতে লাগবে, ওটা হলো ওদের নর্মাল কালার, তারপর আস্তে আস্তে ওটার থেকে অন্য কালার ডেভেলপ হবে। এমন ওয়াইল্ডে যে অ্যাক্সেলেটরগুলো পাওয়া যায় ওটা কিন্তু ফুল ব্ল্যাকই হয়, হ্যাঁ, ব্ল্যাক কালারের অ্যাক্সেলেটর এগুলো ওয়াইল্ডে পাওয়া যায়। এটা নিয়ে আমি আজকে 2-3 দিন ধরে অনেক ইন্টারনেটে ঘাটাঘাটি করতেছিলাম কিভাবে খাবার দিব, কি করবো। আমরা নর্মালি অ্যাক্সেলেটরকে দিনে একবার খাবার দিই, মানে অ্যাডাল্টগুলোকে দিনে একবার খাবার দেই, কিন্তু বাচ্চাগুলোকে আমাদের দিনে 2বার ব্রাইন শিম দিতে হবে, সকালে একবার, সন্ধ্যার সময় একবার। এতে ওদের মানে গ্রোথটা খুব দ্রুত হবে, প্লাস ওদেরকে আমরা এরকম সেপারেট সেপারেট কন্টেনারে রাখতে হবে। সেপারেট সেপারেট কন্টেনারে রাখার বিভিন্ন রিজন আছে, কারণ কিছু বাচ্চা আছে খাবার ভালো খাবে, ওরা দ্রুত গ্রো করবে, কিছু বাচ্চা থাকবে ওরা যদি কম খাবে ওদের একটু গ্রোথ স্লোলি হবে। এখন বড় বাচ্চাগুলো ওরা কিন্তু ওই যে যেহেতু ওরা মাছ এবং অন্য সব ওদের মুখের সামনে যাই আসে, মুখের ভিতরে ঢুকার মতো হইলে ওরা খায় ফেলে, যেটা যেটা আসবে ওরা নিজেদের মানে সিবলিংদের মানে ভাই বোনদেরও খায় ফেলবে, মানে যদি মুখের ভিতরে ঢুকাইতে পারে। তো এই জিনিসটা মাথায় রেখে আমাদের আরও কিছু কন্টেনার আনতে হবে এবং সেপারেট সেপারেট করে রাখতে হবে বিভিন্ন সাইজ অনুসারে, মানে যেগুলো বেশি বড় হয়েছে ওগুলোকে আলাদা একটা কন্টেনারে, যেগুলো একটু মিডিয়াম সাইজ সেগুলোকে একটা কন্টেনারে, ছোটো সাইজ এরকম কন্টেনারে এরকম। এখন যেহেতু বাচ্চার পরিমাণ মোটামুটি ভালো, আমরা চেষ্টা করব যতগুলা পসিবল অতগুলাকে সার্ভাইভ করানো এবং ওদেরকে খাবার খাওয়ানো। আমি পর্যাপ্ত পরিমাণে ব্রাইন শিম্প নিয়ে আসছি যাতে করে অ্যাটলিস্ট 10-15 দিনের ভিতরে আমার আবার যাইতে না হয় ব্রাইন শিম্পের জন্য। আমরা যাতে করে একদম ব্রাইন শিম্পটা ওই টিভি ফ্লেক্স না কি জানি বলে ওইটা এনে ওইটা ডিরেক্ট খাওয়াইতে হবে পারবো। অ্যাডাল্ট অ্যাক্সেলেটরে যেমন টেম্পারেচারের প্রবলেম হয়, মানে টেম্পারেচার উপর নিচে হইলে ওদের শরীরের উপর প্রভাব পড়ে, বাচ্চা অ্যাক্সেলেটর কিন্তু রুম টেম্পারেচার রাখতে হয় আপনার, বেশি মানে কম টেম্পারেচার লাগে না। রুম টেম্পারেচার মানে 25 ধরা হয় আর কি, 25 অথবা 26 থাকলেও সমস্যা হয় না। যদিও আমার অ্যাক্সেলেটর যেগুলো আছে, যেহেতু আমরা বাংলাদেশের এনভায়রনমেন্টে এদেরকে বড় করতেছি এবং আমাদের এই এনভায়রনমেন্টে ওরা হ্যাচ করছে, আই থিঙ্ক আমাদের এই এনভায়রনমেন্ট অথবা এই ওয়েদার টেম্পারেচারের এদের শরীরের উপর একটা প্রভাব পড়বে। এবং এরা ওই বাইরের থেকে ইম্পোর্ট হওয়া যে অ্যাক্সেলেটর ওরা যেমন টেম্পারেচারের সমস্যা হয়, আই থিঙ্ক আমাদের দেশে যদি আমরা বড় করতে পারি ওগুলো খুব একটা ঝামেলা হবে না, কারণ ওরা জন্ম থেকে আমাদের দেশের ওয়েদারের সাথে অথবা আমাদের দেশের টেম্পারেচারের সাথে খাপ খাওয়ানো আছে। এরপরও খেয়াল রাখতে হবে কী করতে না করে, যেহেতু আমরা ফার্স্ট টাইম করতেছি। মোস্ট প্রবাবলি আমি এখন পর্যন্ত ইন্টারনেটে কোনো জায়গায় বাংলাদেশে অথবা ইন্ডিয়াতে কোনো জায়গায় ব্রিডিং দেখি নাই, বাহিরে অন্য দেশে ব্রিডিং করছে। আমাদের দেশে যেহেতু টেম্পারেচার একটু বেশি, আমাদের দেশে এই অ্যাক্সেলেটরগুলো সার্ভাইভ করানো খুবই টাফ, বাট আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমরা সার্ভাইভ করতে পারছি। অ্যান্ড খুব ইজি এগুলো মানে ব্রিডিং করা, খুব একটা টাফও না। আমরা যেরকম প্রথম দিকে ভাবতেছিলাম খুব টাফ হবে সার্ভাইভ করানো, রাখা খুব একটা ঝামেলা না। দেখা যাক আমরা কতগুলো বাচ্চা বড় করতে পারি, কিভাবে বড় করতেছি এই ব্যাপারটাও খুব মানে এক্সাইটিং। যেহেতু আমরা ফার্স্ট টাইম দেখা যাচ্ছি চ্যানেলে, আপনারাও একটু কমেন্ট করে জানায়েন যে কোনো সাজেশন থাকলে। মানে পাত্র আমি আপাতত ওই যে ছোটো ছোটো কার্গো বক্সগুলো আছে না, কার্গো বক্সগুলোতে রাখতেছি। এদের কোনো অক্সিজেন দেওয়া লাগে না, কোনো কিছু দেওয়া লাগবে না, জাস্ট রুম টেম্পারেচারে পানিতে রাখলেই ওরা থাকবে, কোনো সমস্যা হয় না। বাচ্চাগুলো দেখতে কেমন লাগছে, আপনি এর আগে কোনো সময় অ্যাক্সেলেটর মানে ইন্টারনেটে কোনো সময় অ্যাক্সেলেটর বেবি দেখছেন কি না, আর যদি না দেখে থাকেন, এটা ফার্স্ট টাইম যদি দেখে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানেন যে আপনি লাইফের ফার্স্ট টাইম অ্যাক্সেলেটর বেবি দেখছেন। খুবই ছোটো সাইজ, বাপ মা তো এত বড় বড়, বাচ্চা হয়েছে গাপ্পির বাচ্চার থেকেও ছোটো। মানে আমার এক্সপেকটেশন একটু মানে একটু বড় ছিল, যেহেতু বাবা মা এত বড়, হ্যাঁ, অ্যাটলিস্ট বাচ্চা তো কমপক্ষে এতটুকু হওয়া দরকার ছিল, তাই না? হ্যাঁ, গাপ্পির বাচ্চা কিন্তু এই সাইজের হয়, পিচি পিচি সাইজের হয়। গাপ্পির বাচ্চা সমান সাইজের হয়েছে অ্যাক্সেলেটরের বাচ্চা, একদম ছোট ছোট, ধরতেও মানে ভয় লাগে যে একটু জোরে চাপ দিয়ে মরে যায় কিনা অথবা অন্য কোনো সমস্যা হয় কিনা। এবার এই বাচ্চাগুলোকে বড় করা এবং এই বাচ্চাগুলা কতদিন পর্যন্ত কি কি লাগে, কি সমস্যা ফেস করি, এগুলো সব আমরা চ্যানেল এবং পেজে দেখাবো। তো সেগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেল এবং পেজের সাথে থাকতে হবে। আজকে ভিডিও এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।